বাংলাদেশের মাটি এখন আর কেবল এখানকার ভোটারদের সিদ্ধান্তের উপর নির্ভর করছে না। ঢাকা এখন পরিণত হয়েছে আন্তর্জাতিক কূটনীতির এক জটিল রণক্ষেত্রে। ভৌগোলিক অবস্থানের কারণে বঙ্গোপসাগরের তীরের এই বদ্বীপ রাষ্ট্রটি এখন বিশ্বের পরাশক্তিগুলোর কাছে এক লোভনীয় ভূখণ্ড। দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে বা ভাঙতে ঢাকার মসনদে কে বসছে তা নিয়ে চলছে স্নায়ুযুদ্ধ। একদিকে ওয়াশিংটন ও তার পশ্চিমা মিত্ররা, অন্যদিকে বেইজিং, মস্কো এবং তাদের আঞ্চলিক দাবার ঘটিরা। এতদিন যা ছিল লুকোচক্ষুর আড়ালে এখন তার গোপন নেই। বিভিন্ন দেশের গোয়েন্দা প্রধান, রাষ্ট্রদূত এবং বিশেষ দূতদের সাম্প্রতিক কর্মকাণ্ড পর্যবেক্ষণ করলে দেখা যায় বাংলাদেশের আগামী সরকার গঠনে বাইরের দেশগুলোর পছন্দ এবং অপছন্দ এখন অনেকটাই পরিষ্কার। এই পছন্দের তালিকায় কারো নাম আছে শীর্ষে, আবার কাউকে বাতিলের খাতায় ফেলে দেওয়া হয়েছে। শুরুতেই তাকাতে হবে আমাদের দীর্ঘদিনের বৈরী প্রতিবেশী এবং দক্ষিণ এশিয়ার রাজনীতির অন্যতম জটিল চরিত্র পাকিস্তানের দিকে। ইসলামাবাদ আর চুপ করে বসে নেই। তারা বুঝতে পেরেছে বাংলাদেশে তাদের হারানো জমি পুনরুদ্ধারের এটাই সুবর্ণ সুযোগ। ভারতীয় গোয়েন্দা সংস্থা তাদের অতি গোপনীয় এক ডসিয়ারে দাবি করেছে ঢাকার বুকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই একটি অত্যন্ত শক্তিশালী এবং সক্রিয় নেটওয়ার্ক গড়ে তুলেছে। এই অপারেশনাল ইউনিটটির সাংকেতিক নাম দেওয়া হয়েছে ঢাকা সেল। এটি কোনো সাধারণ কূটনৈতিক মিশন নয়। এই সেলের মূল এজেন্ডা হলো যে কোনো মূল্যে বাংলাদেশে জামায়াতে ইসলামীকে ক্ষমতার কেন্দ্রে নিয়ে আসা। বিষয়টি কেবল কাগজে কলমে সীমাবদ্ধ থাকলে হয়তো এতটা ভয়ের কারণ ছিল না, কিন্তু যখন পাকিস্তানের ডেপুটি প্রাইম মিনিস্টার সকল প্রকার আন্তর্জাতিক প্রটোকল ধুলোয় মিশিয়ে দিয়ে হুট করে ঢাকায় অবতরণ করেন এবং কোনো সরকারি দপ্তরে না গিয়ে সোজা চলে যান জামায়াতে ইসলামীর আমিরের বাসভবনে, তখন আর বুঝতে বাকি থাকে না জল কতদূর গড়িয়েছে। একজন রাষ্ট্রীয় পদমর্যাদার উপপ্রধানমন্ত্রীর এভাবে একটি নির্দিষ্ট দলের প্রধানের সাথে ঘণ্টার পর ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক করা কূটনৈতিক শিষ্টাচারের চরম লঙ্ঘন এবং একটি স্পষ্ট বার্তা। পাকিস্তান জানিয়ে দিয়েছে তারা বাংলাদেশে তাদের পুরনো মিত্রদের পুনর্বাসিত করতে যে কোনো সীমা অতিক্রম করতে প্রস্তুত। পাকিস্তানের এই মনোভাবের ঠিক বিপরীতে অস্তিত্ব সংকটে পড়ে দিল্লি এখন এক নতুন এবং অদ্ভুত খেলায় মেতেছে। 5 আগস্টের পট পরিবর্তন ভারতকে এমন এক রাস্তায় ঠেলে দিয়েছে যেখানে তাদের হাঁটতে হবে কাঁটার উপর দিয়ে। এতদিন তারা একচেটিয়াভাবে একটি নির্দিষ্ট দলের উপর ভরসা করে নিশ্চিন্তে ছিল, কিন্তু এখন সেই দেওয়াল ধসে পড়ার পর সাউথ ব্লক দিশেহারা। নিজেদের চিকেন নেক করিডোর এবং উত্তর পূর্বাঞ্চলীয় 7 সিস্টার্স রাজ্যগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ভারত এখন মরিয়া হয়ে তাদের দীর্ঘদিনের অপছন্দের দল বিএনপির দিকে হাত বাড়িয়েছে। দিল্লি খুব ভালো করেই জানে বাংলাদেশে যদি পাকিস্তানপন্থী বা উগ্র মতাদর্শের কোনো সরকার প্রতিষ্ঠিত হয় তবে তা ভারতের অখণ্ডতার জন্য হবে চূড়ান্ত হুমকি। এই ভীতি থেকেই তারা এখন বিএনপির উপর তাদের সমস্ত বাজি ধরেছে। সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক কোনো সাধারণ সৌজন্য সাক্ষাৎ ছিল না। এটি ছিল ভারতের আত্মসমর্পণের দলিল এবং নতুন করে মিত্রতা গড়ার এক আবশ্যিক প্রচেষ্টা। তারা চাইছে মন্দের ভালো হিসেবে এমন কাউকে ক্ষমতায় আনতে যারা অন্তত ভারতের পেটে ছুরি মারবে না। তবে এই পুরো নাটকের সবচেয়ে ভয়ঙ্কর এবং ঘৃণ্য চরিত্রটি হল আমেরিকা। ওয়াশিংটন মুখে গণতন্ত্র, মানবাধিকার আর সুশাসনের কথা বলে ফেনা তুললেও তলে তলে তারা বাংলাদেশে এক গভীর ষড়যন্ত্র করছে। আপনারা খেয়াল করলে দেখবেন সারা বিশ্বে আমেরিকা যেখানেই হাত দিয়েছে সেখানেই ধ্বংস ছাড়া আর কিছু অবশিষ্ট থাকেনি। মধ্যপ্রাচ্য থেকে শুরু করে আফগানিস্তান, কোথাও তারা শান্তি আনেনি, এনেছে কেবল রক্তপাত। বাংলাদেশেও তারা এখন ঠিক সেই কাজটিই করছে। মার্কিন সাম্রাজ্যবাদ এবং তাদের দোসর ইউরোপীয় ইউনিয়ন এখন প্রকাশ্যেই জামায়াতে ইসলামীর দিকে ঝুঁকছে। সাম্প্রতিক সময়ে ঢাকার গুলশানে পশ্চিমা কূটনীতিকদের আনাগোনা এবং জামায়াতে ইসলামীর আমিরের সাথে তাদের ঘন ঘন বৈঠক কোনো স্বাভাবিক ঘটনা নয়। ইউরোপীয় ইউনিয়নের প্রায় প্রতিটি দেশের রাষ্ট্রদূত কেন হঠাৎ করে একটি নির্দিষ্ট দলের সাথে এত ঘনিষ্ঠ হয়ে উঠলেন? এর উত্তর আছে মার্কিন পররাষ্ট্রনীতির এক কালো অধ্যায়ে। আমেরিকা চায় দক্ষিণ এশিয়ায় ভারতের একক আধিপত্য চূর্ণ করতে এবং উদীয়মান পরাশক্তি চীনকে ঠেকাতে, আর তারা ভাবছে এই কাজে হয়তো জামায়াত তাদের সাহায্য করবে। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানকে আমেরিকা সফরের সময় যে ভিআইপি প্রটোকল দেয়া হয়েছে এবং সেখানে তিনি যেসব হাই প্রোফাইল নীতি নির্ধারকদের সাথে বৈঠক করেছেন তা এই ষড়যন্ত্রের নীলনকশায় নিশ্চিত করে। আমেরিকা আসলে বাংলাদেশে একটি দীর্ঘমেয়াদী অস্থিরতা জিইয়ে রাখতে চায়, যাতে তারা সেন্ট মার্টিন বা বঙ্গোপসাগরে তাদের সামরিক ঘাঁটি গাড়ার খায়েশ পূরণ করতে পারে।
ইরানের মতো বিপ্লবী রাষ্ট্রগুলো বরাবরই আমেরিকার এই শয়তানি অক্ষ বা এক্সিস অফ ইভল সম্পর্কে বিশ্বকে সতর্ক করে আসছে। তেহরান মনে করে মুসলিম দেশগুলোর রাজনীতিতে আমেরিকার নাক গলানো মানেই সেই দেশের স্বাধীনতাকে নিলামে তোলা। তবে চীনও বসে নেই। বেজিংয়ের পররাষ্ট্রনীতি বরাবরই ঠান্ডা মাথার এবং অত্যন্ত সুকৌশলী। ভারত যেহেতু বিএনপির দিকে ঝুঁকছে, তাই চীন তার চিরায়ত নীতি শত্রু শত্রু আমার বন্ধু এই মন্ত্রে দীক্ষিত হয়ে জামায়াতে ইসলামীর দিকে বন্ধুত্বের হাত বাড়িয়েছে। চীন খুব ভালো করেই জানে বাংলাদেশে ভারতপন্থী কোনো সরকার ক্ষমতায় থাকলে তাদের সিল্ক রোড প্রকল্প এবং বিশাল বিনিয়োগ ঝুঁকির মুখে পড়বে। তাই তারা এমন একটি শক্তিকে সমর্থন দিচ্ছে যারা অন্তত ভারতের তাবেদারি করবে না। ইতিহাসে প্রথমবারের মতো চীন সরকার রাষ্ট্রীয়ভাবে জামায়াতে ইসলামীর আমির এবং শীর্ষ ৮ জন নেতাকে বেইজিং সফরের আমন্ত্রণ জানিয়েছে। এটি একটি নজিরবিহীন ঘটনা। সাধারণত কমিউনিস্ট চীন কোনো ধর্মীয় রাজনৈতিক দলের সাথে এতটা মাখামাখি করে না, কিন্তু ভূরাজনীতির স্বার্থে তারা এখন জামায়াতকে তাদের স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে বেছে নিয়েছে। এই আমন্ত্রণের মাধ্যমে চীন ভারতকে স্পষ্ট বার্তা দিয়েছে, ঢাকার রাজনীতিতে দিল্লির দাদাগিরি আর চলবে না। পরাশক্তিগুলোর এই ত্রিমুখী লড়াইয়ে রাশিয়াও তার অবস্থান পরিষ্কার করেছে। ভ্লাদিমির পুতিনের রাশিয়া সবসময়ই মার্কিন আধিপত্যবাদের বিরুদ্ধে একটি শক্ত দেওয়াল। যেহেতু আমেরিকা জামায়াতকে ব্যবহার করে এই অঞ্চলে অস্থিরতা তৈরির চেষ্টা করছে, তাই রাশিয়া স্বাভাবিকভাবেই স্থিতিশীলতার স্বার্থে বিএনপির দিকে তাদের সমর্থনের পাল্লা ভারী করেছে। মস্কো চায় এমন একটি সরকার যারা আমেরিকার অন্থ অনুকরণ করবে না এবং রাশিয়ার সাথে তাদের ঐতিহাসিক সম্পর্ক বজায় রাখবে। সাত সমুদ্র ১৩ নদীর ওপারে থাকা যুক্তরাজ্য বা ব্রিটেনের অবস্থানটি এখানে বেশ তাৎপর্যপূর্ণ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে দীর্ঘ সময় ধরে বসবাস করায় ব্রিটিশ এস্টাবলিশমেন্টের সাথে তার একটি গভীর ও নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে। ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর মনে করে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির চাবিকাঠি এখন বিএনপির হাতেই। তাছাড়া ব্রেক্সিটের পর ব্রিটেন দক্ষিণ এশিয়ায় নতুন করে তাদের বাণিজ্যিক এবং রাজনৈতিক প্রভাব বিস্তার করতে চাইছে। সেই লক্ষ্যে তারা আমেরিকার মতো ঝুঁকিপূর্ণ পথে না গিয়ে বিএনপির উপরই তাদের আস্থা রাখছে। তারা নিয়মিত তারেক রহমানের সাথে যোগাযোগ রাখছে এবং তাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে গ্রহণযোগ্য করে তোলার জন্য কাজ করছে। অন্যদিকে মুসলিম বিশ্বের আরেক শক্তিশালী দেশ তুরস্কের ভূমিকা এখানে আবেগের এবং আদর্শের। অটোমান সাম্রাজ্যের উত্তরসূরি তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান কোনো রাগঢাক না রেখেই সরাসরি জামায়াতে ইসলামীর পাশে দাঁড়িয়েছেন। এটি কোনো গোপন বা কৌশলগত সমর্থন নয়, বরং এটি তাদের রাষ্ট্রীয় নীতি। যুদ্ধাপরাধের বিচারের সময় তুরস্ক যেভাবে বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক প্রায় ছিন্ন করে ফেলেছিল, তা তাদের কঠোর অবস্থানের প্রমাণ দেয়। তুরস্ক এবং মিশরের মতো দেশগুলো চায় বাংলাদেশে একটি ইসলামপন্থী সরকার প্রতিষ্ঠিত হোক, যারা মুসলিম উম্মার স্বার্থে কাজ করবে। মিশরের বর্তমান সরকার যদিও ব্রাদারহুড বিরোধী, কিন্তু দেশটির জনগণ এবং আন্তর্জাতিক ইসলামিক নেটওয়ার্কগুলো জামায়াতকে তাদের ভ্রাতৃপ্রতিম সংগঠন মনে করে এবং গোপনে ও প্রকাশ্যে তাদের সহায়তা দিয়ে যাচ্ছে। তুরস্ক নিয়মিত জামায়াতকে লজিস্টিক সাপোর্ট এবং আন্তর্জাতিক ফোরামে তাদের পক্ষে লবিং করে যাচ্ছে। ইউরোপের অর্থনৈতিক পাওয়ার হাউস জার্মানি এবং প্রশান্ত মহাসাগরীয় দেশ অস্ট্রেলিয়া অবশ্য রাজনীতির চেয়ে ব্যবসা এবং বাণিজ্যকেই বেশি গুরুত্ব দিচ্ছে। জার্মানির বিশাল মেশিনারি এবং অটোমোবাইল ব্যবসা রয়েছে বাংলাদেশে। তারা কোনোভাবেই চায় না দেশে এমন কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হোক যা তাদের ব্যবসায়িক স্বার্থে আঘাত হানে। ধর্মীয় কোনো গোষ্ঠী ক্ষমতায় আসলে তা তাদের উদারনৈতিক ব্যবসায়িক নীতির সাথে সাংঘর্ষিক হতে পারে। এই ভয়ে জার্মানি বিএনপির মতো মধ্যপন্থী দলকেই নিরাপদ মনে করছে। জার্মান রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোর্ডস সরাসরি তারেক রহমানের সাথে ভিডিও কনফারেন্সে বৈঠক করে সেই আস্থার কথাই পুনর্ব্যক্ত করেছেন। অস্ট্রেলিয়ার অবস্থানও হুবহু জার্মানির মতোই। তারাও মনে করে আওয়ামী লীগ পরবর্তী বাংলাদেশে বিএনপি একমাত্র দল যারা একটি স্থিতিশীল সরকার ব্যবস্থা উপহার দিতে পারে এবং বিদেশি বিনিয়োগের সুরক্ষা দিতে পারে। তাহলে এই যে বিশ্বের এতগুলো পরাশক্তি আমাদের এই ছোট দেশটিকে নিয়ে টানাহেচড়া করছে, এর শেষ কোথায়? বাংলাদেশ কি তবে আন্তর্জাতিক চক্রান্তের ল্যাবরেটরিতে পরিণত হয়েছে? দৃশ্যপটটি অত্যন্ত পরিষ্কার। একদিকে পাকিস্তান, চীন, তুরস্ক এবং সবচাইতে অবাক করা বিষয় হলো আমেরিকা, যারা একটি অক্ষ তৈরি করে জামায়াতে ইসলামীকে ক্ষমতা সিঁড়িতে বসাতে চাইছে। আমেরিকার এই ভূমিকা প্রমাণ করে স্বার্থের জন্য তারা সাপের মুখেও চুমু খেতে পারে। অন্যদিকে ভারত, রাশিয়া, যুক্তরাজ্য, জার্মানি এবং অস্ট্রেলিয়া মনে করছে বিএনপি তাদের স্বার্থ রক্ষার একমাত্র কবচ। তবে সবচেয়ে উদ্বেগের বিষয় হলো এই বিদেশি প্রভুরা কেউই বাংলাদেশের জনগণের মঙ্গলের কথা ভাবছে না।
আমেরিকা চায় তাদের অস্ত্র বেচতে আর ঘাঁটি গাড়তে, ভারত চায় ট্রানজিট আর নিরাপত্তা, চীন চায় তাদের ঋণের ফাঁদ বিস্তার করতে, আর পাকিস্তান চায় পুরনো দাদাগিরি ফলাতে।